মানুষের জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতির নাম ভালোবাসা। কিন্তু এমন একটা মেয়ে যাকে ছোটবেলা থেকেই শেখানো হয়েছে ভালোবাসা পাপ, আকর্ষণ পাপ, ইচ্ছে পাপ, যদি তার জীবনে হঠাৎ করে ভালোবাসা এসে উকি দেয় তখন ঠিক কেমন হবে পরিস্থিতিটা ভেবে দেখেছেন? সে কি সমাজের গতানুগতিকতার খাতিরে নিজের ভালোবাসাটার গলা টিপে মেরে ফেলবে, নাকি সবাইকে ভুলে মেনে নেবে সেই ভালোবাসাকে? এমনই এক অদ্ভুত গল্প নিয়ে তৈরি আজকে আমি এক্সপ্লেন করব 2003 সালে মুক্তিপ্রাপ্ত পাপ মুভিটা, যেখানে ভালোবাসার এক অন্যরকম ডেফিনেশন পাবেন আপনারা। তাই চলুন এখন আর কথা না বাড়িয়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় লাদাখের শান্ত সবুজে ঘেরা পাহাড়ি এলাকায়। লাদাখের নির্জন পাহাড়ে এক বৌদ্ধ মঠে থাকে কায়া নামের একটা মেয়ে। ছোট থেকেই কায়াকে শেখানো হয় মানুষের সব ইচ্ছে অনুভূতি দমন করতে হয়। অনুভূতি ভুল, ইচ্ছে ভুল, এমনকি ভালোবাসাও ভুল, এইসব করা পাপ। তাই কায়ার জীবন শুদ্ধতা আর নিয়ম মেনেই আপন গতিতে চলছে। কায়া কবিতা লিখতে অনেক ভালোবাসে, কিন্তু তার বাবা এতেও বাধা দেয়। কায়ার বাবা চায় না সে কবিতা লিখুক। তিনি মনে করেন ভালোবাসা, প্রেম, অপেক্ষা এগুলো অহেতুক বিষয়, আর এই নিয়ে কবিতা লেখা সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। কায়ার বাবা কায়াকে জানায় লামা নরবু তাকে ফোন করে এক বিশেষ কাজের জন্য ডেকেছে। লামা নরবু হলেন একজন বৌদ্ধ ধর্মগুরু এবং এই মঠের প্রধান। তো কায়া তার বাবার সঙ্গে বৌদ্ধ মঠে গিয়ে লামা নরবুর সঙ্গে দেখা করেন। ছোট থেকেই লামা নরবু কায়াকে অনেক ভালোবাসে এবং বিশ্বাস করে, তাই এখন তিনি কায়াকে একটা গুরু দায়িত্ব দিতে চান। লামা নরবু জানায় তিনি স্বপ্ন দেখেছেন যে তাদের গুরু কাত সেং রিংপোছে দিল্লিতে আছেন, তার পুনর্জন্ম হয়েছে, সে এখনো ছোট্ট ছেলে। তাই কায়াকে এখন দিল্লিতে গিয়ে সেখান থেকে তাকে নিয়ে আসতে হবে, কারণ মঠই তার বাড়ি। কায়ার সাথে যাবে সেখানকার পণ্ডিত লামা দর্জি। এরপর সেই বাচ্চাকে নিয়ে কায়াকে ফিরে আসতে হবে। এখন কায়া যেহেতু লামা নরবুকে অনেক বিশ্বাস করে, তাই সেই কাজে রাজি হয়ে যায়। তো কথা মতো লামা দর্জি কায়াকে সেই ছোট্ট বাচ্চা ছেলেটার কাছে নিয়ে যায়। তার বর্তমান নাম লামো। লামা দর্জি জানায় এখন লামোকে নিয়ে কায়ার একাই মঠে ফিরতে হবে। আগামীকাল তাদের ফ্লাইট, তাই কায়া লামোকে নিয়ে একটা হোটেলে ওঠে। আজ রাত তারা এই হোটেলেই কাটাবে, এরপর আগামীকাল সকালে মঠে ফিরে যাবে। কায়া তাদের রুমের চাবি নিয়ে যাচ্ছিল, তখন লামো বলে সে ওয়াশরুমে যাবে। কায়া লামোর সঙ্গে যেতে চায়, কিন্তু লামো বলে সে একাই যেতে পারবে। তাই কায়া বাইরে দাঁড়িয়ে লামোর জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে লামো ওয়াশরুমে গেলে সেখানে একটা লোককে দেখতে পায়। লোকটা ঘুরে ঘুরে লামোকে দেখছিল। লামো কোনো কথা না বলে সোজা ওয়াশরুমে চলে যায়। তখনই সেখানে আরো দুজন লোক আসে। হঠাৎ তারা লোকটাকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। লামো ওয়াশরুম থেকে এই সব কিছু দেখে। সে এতটাই ভয় পেয়ে যায় যে ভেতর থেকে আর সে বেরই হয় না। বাইরের দুজন লোক ওই লোকটাকে খুন করে নিজেদের মতো চলে যায়। তারা জানতেও পারে না তাদের এই কুকর্ম ছোট্ট বাচ্চা ছেলেটা দেখে ফেলেছে। তো কিছুক্ষণের মধ্যেই চারিদিকে খুন হওয়ার খবর ছড়িয়ে পড়ে। পুলিশ এসে লামোকে ওয়াশরুম থেকে বের করে। এইসবে লামো অনেক ভয় পেয়েছে। কায়া লামোকে জড়িয়ে ধরে বসে আছে। লামোর সঙ্গে কথা বলতে আসে পুলিশ ইন্সপেক্টর শিবেন। কায়া শিবেনকে বলে, দেখুন স্যার, এখানে যা কিছু হয়েছে আমাদের এতে কোনো হাত নেই। আমাদের কালকে সকালে ফ্লাইটে বাড়ি যেতে হবে। লামো কিচ্ছু জানে না, প্লিজ আমাদের যেতে দিন। শিবেন বলে, রিল্যাক্স, আপনারা ভয় পাবেন না। যে মারা গেছে সে একজন পুলিশ অফিসার ছিল, তাই লামো যা দেখেছে সেটা জানা জরুরি। লামোর সাহায্যে আমরা ওই খুনিকে ধরতে পারবো। এরপর শিবেন লামোকে জিজ্ঞেস করে সে কি দেখেছে। লামো ভয়ে ভয়ে বলে সে ওই লোকটাকে দেখেছে যে খুন করেছে। তখন কায়া বলে, আমাদের প্লিজ যেতে দিন, আপনি দেখতে পাচ্ছেন না লামো ভয় পাচ্ছে। শিবেন বলে, একটা খুন হয়েছে, যতক্ষণ না আমরা খুনিকে ধরে ফেলবো ততক্ষণ আপনারা এই শহর থেকে কোথাও যেতে পারবেন না। চিন্তা করবেন না, এখানে আপনারা নিরাপদ। তো এরপর শিবেন আর তার কলিগ জাকির কায়া আর লামোকে তাদের সাথে করে নিয়ে যায়। কায়া আর লামো বিপদ হতে পারে এই ভেবে শিবেন জাকিরকে বলে তাদেরকে বাড়িতে নিয়ে যেতে। তখন জাকির বলে তার স্ত্রী লামো আর কায়াকে দেখলে রেগে যেতে পারে, তাই শিবেন যেন তাদেরকে নিজের বাড়িতে নিয়ে যায়। এবার আর কোনো উপায় না পেয়ে শিবেনও রাজি হয়ে যায়। সে এখনো বিয়ে করেনি, তার বাড়িতে আছে তার বোন অ্যানা। শিবেন কায়া আর লামোকে নিয়ে যখন বাড়িতে পৌঁছায় তখন সে দেখে অ্যানার হাজবেন্ড ড্রিঙ্ক করে এসে ঝামেলা করছে। শিবেন আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে অ্যানার হাজবেন্ডকে মেরে বাসা থেকে বের করে দেয়। এইসব দেখে কায়া আরো বেশি ভয় পেয়ে যায়। তখন অ্যানা এসে কায়াকে ভেতরে নিয়ে যায়। শিবেন অ্যানাকে জানায় কায়া আর লামো কিছুদিন এখানেই থাকবে। অ্যানাও কিছু বলে না, কারণ সে জানে শিবেন তার কথা শুনবে না। তো পরদিন শিবেন লামাকে নিয়ে আবারও থানায় চলে আসে। শিবেন শহরের সব গুন্ডাদেরকে ধরে এনেছে। হয়তো এদের মধ্যে কেউ সেই পুলিশ অফিসারকে মেরেছে। শিবেন লামাকে তাদের সামনে নিয়ে আসে।
এরপর তাকে জিজ্ঞেস করে এদের মধ্যে কেউ ছিল কিনা। লামা বলে না, সেই লোকটা এখানে নেই। শিবেন এইসব করুক এটা কায়া কোনোভাবেই চায় না, তাই সে চুপচাপ একপাশে বসে আছে। এসবের মাঝেই দুপুর হয়ে গেছে, তাই শিবেন, লামো আর কায়াকে নিয়ে খাবার খেতে বের হয়। রেস্টুরেন্টে লামো যখন খাবার খাচ্ছিল তখন তার চোখ যায় টিভিতে, একটা লোক ইন্টারভিউ দিচ্ছে। তখন লামোর মনে পড়ে এটাই তো সেই লোক যে খুন করেছে। লামো শিবেনকে ইশারায় লোকটাকে দেখালে শিবেন অবাক হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে চলে আসে ডিসিপি সুশীল মাথুরের বাড়িতে। শিবেন তাকে বলে, স্যার, আমি জানতে পেরেছি আরবি সিংকে খুন করেছে রাজ মেহতা। আমি ভাবতেও পারিনি রাজ এই খুন করেছে, কিন্তু এটাই সত্যি, রাজই মেরেছে আরবি সিংকে। এটা শুনে সুশীলও চমকে যায়, কারণ রাজ মেহরা তাদের মতোই একজন পুলিশ অফিসার। আইনের রক্ষক হয়ে সে কিভাবে তার সঙ্গীকে খুন করলো? সুশীল অবাক হয়ে বলে, তুমি কি বলছো? রাজ এটা করেছে? ভালোভাবে খোঁজ নিয়ে দেখেছো তো? শিবেন বলে, আমি খোঁজ নিয়ে তারপরেই আপনাকে জানিয়েছি। গত বছর রাজ 7টা এনকাউন্টার করেছে, সেখানে সবাই ছিল ছোট বড় গ্যাংস্টার, সবাই মারা গেছে। পরে সে রউফ গ্যাংয়ের ওপর 3টা অভিযান চালায়, কিন্তু সেই গুন্ডারা কিন্তু এখনো ধরা পড়েনি, তারা সবাই পালিয়ে গেছে। আমি ফাইলগুলো চেক করেছি স্যার। রাজ গত 1.5 বছরে প্রচুর অবৈধ টাকা বানিয়েছে। তার লাইফস্টাইল তার বেতনের হিসাবে কিন্তু অনেক বেশি আপডেটেড। আসলে রাজ একজন পুলিশ অফিসার হলেও রউফ গ্যাংয়ের হয়ে কাজ করছে। এইসব শুনে সুশীল জিজ্ঞেস করে, তুমি এই কথা আর কাকে বলেছ? শিবেন জানায় সে আর কাউকে বলেনি। তখন সুশীল বলে বিষয়টা এখন গোপন রাখতে, না হয় তার প্রাণ সংশয় হতে পারে। তো শিবেন সুশীলের সঙ্গে কথা বলে বাড়ি ফিরে আসে। সে যখন লিফটের জন্য অপেক্ষা করছিল তখনই সেখানে রাজ চলে আসে। হঠাৎই সে শিবেনের ওপর গুলি চালায়, তবে শিবেন কোনোভাবে নিজেকে বাঁচিয়ে পাল্টা গুলি করে। এতে রাজ সেখান থেকে পালিয়ে যায়। শিবেন তাড়াতাড়ি করে উপরে উঠে আসে। সে যে রাজকে সন্দেহ করছে এটা শুধু সুশীল জানে। তাহলে কি সুশীল এইসবের সঙ্গে কোনোভাবে জড়িত? শিবেন কিচ্ছু ভাবতে পারছে না। সে অ্যানাকে পাঠায় কায়ার কাছে। কায়া আর লামোকে এক্ষুনি তৈরি হয়ে নিতে হবে, তাদেরকে এক্ষুনি লামোকে নিয়ে সেখান থেকে চলে যেতে হবে। শিবেনের হঠাৎ এমন কথায় অ্যানা জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু শিবেন তেমন কিছুই জানায় না। শুধু বলে, কেউ যদি জিজ্ঞেস করে তাহলে বলবে তুমি কিচ্ছু জানো না। আমি হুট করে এসে তোমার গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। না তুমি কায়া আর লামোকে দেখেছো, আর না তুমি তাদের সম্পর্কে কিচ্ছু জানো। এরপর শিবেন বেরিয়ে কল করে জাকিরকে। সে জাকিরকে বলে আরবি সিং এর এফআইআর ফাইল লুকিয়ে ফেলতে, কোনোভাবেই যেন কায়া আর লামোর নাম কেউ দেখতে না পারে। জাকির বুঝতে পারছে না শিবেন কি বলছে। তখন শিবেন জানিয়ে দেয় যে এই সবকিছুর সঙ্গে ডিসিপি সুশীলও জড়িত। বাকি কথা সে ফিরে এসে বলবে। এটা শুনে জাকির আর কোনো প্রশ্ন করে না। সে শিবেনের কথা মতো ফাইলগুলো সরিয়ে ফেলে। এদিকে কায়া শিবেনকে জিজ্ঞেস করে এসব কি হচ্ছে। শিবেন বলে এখন সে কিছু বলতে পারবে না, শুধু এতটুকু বলতে পারে যে কায়া আর লামোর কোনো ক্ষতি সে হতে দেবে না, যে করেই হোক তাদেরকে গ্রামে পৌঁছেই দেবে। অন্যদিকে ডিসিপি সুশীল, রাজ আর রতন সিং চলে আসে শিবেনের গাড়ি চেক করার জন্য। তারা সেখানে রক্তে মাখা একটা রুমাল পায়। রাজ বলে নিশ্চয়ই শিবেনের গুলি লেগেছে, তাই সে বেশি দূরে যেতে পারবে না। এদিকে শিবেনের গাড়ি ছুটে চলেছে। তার চোখে কষ্ট, ভয় আর চিন্তার ছাপ স্পষ্ট। মনে হচ্ছে এই বুঝি রাজ তাদেরকে ধরে ফেলবে। শিবেন এতটাই ঘাবড়ে গিয়েছিল যে সে একটা পাম্পে পেট্রোল নিতে যায়। তখনই আর একটা গাড়ি আসতে দেখে সে দ্রুত সেই পাম্প থেকে বেরিয়ে আসে। না ঘুমিয়ে টানা 2 দিন গাড়ি চালাচ্ছে শিবেন। ফাইনালি তারা এসে পৌঁছায় কায়ার গ্রামে। কায়া গাড়ি থেকে নেমে দাঁড়ায়। তখন শিবেন দেখে রাজও সেখানে চলে এসেছে। সে রাজের ওপর গুলি চালায়। একসময় রাজকে ধরে মারতে শুরু করে সে। তখন কায়া দৌড়ে সেখানে আসে। সে দেখে সেখানে তো কেউ নেই। আসলে শিবেনের হ্যালুসিনেশন হয়েছে। এমনিতেও সে আহত, তার উপর এত লম্বা সময় গাড়ি চালানোর জন্যই তার এমন অবস্থা। কায়া শিবেনকে থামাতে গিয়ে দেখে তার হাতে রক্ত লেগে আছে। কায়া শিবেনকে হসপিটালে নিয়ে যেতে চায়, কিন্তু শিবেন বলে না না, কোনো হসপিটালে নিতে হবে না, আমার গুলি লেগেছে। হসপিটালে নিয়ে গেলে পুলিশ কেস হবে আর ওরা তোমাদের খুঁজে পেয়ে যাবে। তখনই সেখানে কায়ার বাবা চলে আসে। সে কায়াকে জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে আর কায়ারা কখন এসেছে। কায়া কিছু না বলে শিবেনকে আগে ঘরে নিয়ে আসে। এরপর লামা নরবুকে ডাকা হয়। লামা নরবু শিবেনকে দেখে বলে শিবেনের অবস্থা তো ভালো না, পেটে গুলি লেগেছে, তার উপর অনেক রক্তক্ষরণ হয়েছে, তাই তাকে এক্ষুনি হসপিটালে ভর্তি করতে হবে। তখন কায়া বলে না, আমরা ওকে হসপিটালে নিতে পারবো না। ওকে হসপিটালে নিয়ে গেলে আমাদের কথা সবাই জেনে যাবে। লামো আর আমাকে এখানে আনার জন্যই শিবেন নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন। আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। লামা নরবু, আপনি যতটুকু পারেন চিকিৎসা করুন। এটা শুনে লামা নরবু রাজি হয়। সে কিছু জড়িবুটি দিয়ে চিকিৎসা শুরু করে। টানা 3 দিন দিন রাত সেবা করার পর শিবেন কিছুটা সুস্থ হয়। এদিকে সুশীল চলে আসে শিবেনের বাড়িতে। সে অ্যানাকে শিবেনের ব্যাপারে জিজ্ঞেস করলে অ্যানা বলে সে কিচ্ছু জানে না। তখন সুশীল বলে
শিবেনের নামে ঘুষ নেওয়ার অভিযোগ আছে, ও লুকিয়ে থাকতে পারবে না, ওকে এখানে আসতেই হবে। আর সেই বাচ্চা আর ওই মেয়েটার ব্যাপারে তুমি কিছু জানো? তখন অ্যানা বলে, আমি তো আগেই বলেছি আমি জানি না শিবেন কোথায় আছে, আর আমি কোনো মেয়ে বা বাচ্চাকে ওর সঙ্গে দেখিনি। এটা শুনে সুশীল ফিরে যায়। সে রাজকে বলে, কেউ একজন থানা থেকে আরবির ফাইল সরিয়েছে, কিন্তু কে? এখন মেয়েটার খোঁজ বের করবো কিভাবে? রাজ বলে, চিন্তা করো না, আমরা শিবেনকে ঠিক খুঁজে পাবো। ওরা পালাতে তো পারবে, কিন্তু লুকাতে পারবে না। শিবেনের যা অবস্থা তাতে ওকে ডক্টরের কাছে যেতেই হবে। এরই মাঝে আমরা শিবেনকে দেখি। সে আগে থেকে এখন অনেকটাই সুস্থ। তাকে দেখতে এসেছে লামা, নরবু সহ কয়েকজন ধর্মগুরু। শিবেন তাকে বাঁচানোর জন্য সবাইকে ধন্যবাদ জানায়, তবে তার এখনো ঠিক হতে অনেকটা সময় লাগবে। কিন্তু শিবেন এখনই বাড়ি ফিরতে চায়। তখন লামা নরবু বলে, তোমার রেস্ট দরকার, রেস্ট নাও। ওদিকে শিবেনের এখানে থাকাটা কায়ার বাবার একদমই পছন্দ হচ্ছে না। সে শুধু লামা নরবুর জন্যই কিচ্ছু বলছে না। লামা নরবু বলে, শিবেনের ঠিক হতে এখনো মাসখানেক সময় লাগবে। কায়া সবসময় শিবেনের খেয়াল রাখছে। ধীরে ধীরে শিবেন চলাফেরা করতে শুরু করে। একদিন লামো শিবেনের কাছে এসে তার পিস্তলটা হাতে নেয়। সেটা নিয়ে সে খেলতে থাকে। তখনই সেখানে শিবেন চলে আসে। শিবেন লামার হাত থেকে পিস্তলটা নিয়ে নেয়। এমন সময় আবার কায়ার বাবা আর কায়া সেখানে চলে আসে। তারা পিস্তল দেখে শিবেনের ওপর রেগে যায়। এমনিতেই কায়ার বাবা তাকে সহ্য করতে পারে না, তার উপর আবার পিস্তল নিয়ে এসেছে। তখন শিবেন কায়াকে পিস্তল দিয়ে বলে সেটা দূরে সরিয়ে রাখতে, যাতে লামো কিংবা কায়ার বাবার চোখে না পড়ে। যখন দরকার হবে সে চেয়ে নেবে। ওদিকে শিবেনের এখনো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না দেখে ডিসিপি সুশীল মানালি থানায় ফোন করে কায়ার খোঁজ বের করার জন্য। কিন্তু সুশীল শুধু এতটুকুই জানে মেয়েটার নাম কায়া, আর সে কোনো একটা বৌদ্ধ মঠের সঙ্গে জড়িত। এর বাইরে তার গ্রাম কোথায়, এলাকা কোথায়, তার পরিবারের ব্যাপারে কিছুই তার জানা ছিল না। এমনকি কায়ার নামের পদবিও তার জানা নেই। সুশীল এটাও বলে যে কায়া মেয়েটা একজন পুলিশ অফিসারের খুনের সঙ্গে জড়িত, তাই কায়াকে খুঁজে বের করতেই হবে। তবে শুধু নাম দিয়ে তো আর কাউকে খুঁজে বের করা সম্ভব নয়, তাই মানালি থানা থেকে অফিসার তাদেরকে কোনো সাহায্যই করতে পারে না। এতে সুশীল আরো বেশি রেগে যায়। তারা কোনোভাবেই শিবেনের খোঁজ পাচ্ছে না। অন্যদিকে কায়া শিবেনকে তাদের কিছু পোশাক পরতে দেয়, কারণ শিবেন নিজের কাপড় পরে বাইরে বেরোলে সবাই বুঝে যাবে শিবেন বাইরের লোক। তাই কায়া তাদের মতোই পোশাক দেয়, যেটা পরলে শিবেনকে তাদেরই একজন মনে হবে। তবে শিবেনের এইসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সে কায়াকে জিজ্ঞেস করে, এখানে টেলিফোন কোথায় পাওয়া যাবে? কায়া জানায় শহরে টেলিফোন আছে, কিন্তু শিবেন তো এখনো পুরোপুরি সুস্থ নয়। এই অবস্থায় সেখানে যাওয়া ঠিক হবে না। তবে শিবেন বলে তাকে যেতেই হবে, যত তাড়াতাড়ি সম্ভব দিল্লিতে যোগাযোগ করতে হবে। এটা শুনে কায়া আর কিছুই বলে না। সে শিবেনকে জানায় অর্ধেক রাস্তা তার বাবার সঙ্গে যেতে পারে, তবে বাকি রাস্তাটা শিবেনকে একাই যেতে হবে। শিবেন তাতেই রাজি হয়ে যায়। শিবেন কায়াকে জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। কায়া বলে, ধন্যবাদ কিসের? তুমি আমার জীবন বাঁচিয়েছ, তার বদলে আমি তোমার জীবন বাঁচিয়েছি। তখনই কায়ার বাবা ডাকতে শুরু করে, শহরে যাওয়ার সময় হয়ে গেছে। শিবেন বৌদ্ধদের পোশাক পরে তৈরি হয়ে বেরিয়ে পড়ে। যাওয়ার সময় সে নিজের রিভলভারটাও নিয়ে যায়। বলা তো যায় না রাস্তায় কোন বিপদ হতে পারে। অনেকটা রাস্তা অর্ধেক গাধায় চড়ে আর বাকিটা পায়ে হেঁটে শিবেন শহরে পৌঁছায়। হ্যাঁ, ঠিক শুনেছেন, গাধায় চড়ে। এখানে এসে শিবেনকে গাধায়ও চড়তে হচ্ছে। তো যাই হোক, শিবেন শহরে এসে সবার প্রথমে ফোন করে জাকিরকে। সে জাকিরকে জিজ্ঞেস করে দিল্লির পরিস্থিতি কেমন, শিবেন কি এখন তার অসম্পূর্ণ কাজ শেষ করতে পারবে কিনা। তখন জাকির বলে, একদমই না, পরিস্থিতি এখন আগে থেকে আরো খারাপ হয়ে গেছে। এখন কিছুদিন তুমি এইদিকে আসার চিন্তা ভাবনাও করো না, কিছুদিন ওখানেই থাকো। পরিস্থিতি স্বাভাবিক হলে আমি আসতে বলবো। জাকির এটাও জানায় যে সুশীল তার পেছনে লোক লাগিয়ে রেখেছে। এই ষড়যন্ত্র থেকে বাঁচতে হলে শিবেন এখন যেখানে আছে কিছুদিন তাকে সেখানেই থাকতে হবে। এটা শুনে শিবেনও ঠিক করে সে আরো কিছুদিন এখানেই থাকবে। তো জাকিরের সঙ্গে কথা শেষ করে শিবেন আবার কায়ার বাড়িতে ফিরে আসে। প্রথমে সে কায়াকে তার রিভলভার রাখতে দেয়। এরপর সে কায়ার সঙ্গে খাবার বানাতে সাহায্য করে। শিবেন এখন অনেকটাই সুস্থ। সে তার গাড়িও রিপেয়ার করে নেয়। যে কোনো সময় তাকে তো চলে যেতে হবে। এদিকে শিবেনকে সুস্থ হতে দেখে কায়ার বাবা স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু শিবেন এখনো যাচ্ছে না কেন, এটাই তার চিন্তার কারণ। সে আবার ধর্মে বিশ্বাস করে, তাই শিবেনকে নিজ থেকে চলে যেতেও বলতে পারছে না। তাই কায়ার বাবা ঠিক করে সে শিবেনকে দিয়ে কাজ করাবে, আর এই কাজের ভয়ে শিবেন হয়তো চলে যাবে। কায়ার বাবা শিবেনকে প্রথমে কাজ দেয়। কাজ হলো ভোর 4টায় উঠে গরু থেকে দুধ বের করতে হবে। শিবেন, যে কিনা কখনো গরু সামনে থেকে দেখেইনি, সে কিভাবে এই কাজ করবে তাও সে কিচ্ছু বলে না। পরদিন সকাল হতেই কায়ার বাবা শিবেনকে ডাকতে চলে আসে। সে শিবেনকে নিয়ে গরুর খামারে চলে যায়। সেখানে অনেক কষ্টে শিবেন দুধ বের করা শিখে নেয়। তার এই অবস্থা দেখে কায়ার বাবার হাসি যেন থামছেই না। এই প্রথম কায়ার বাবা এত মন খুলে হাসছে। তো যাই হোক,
কাজ শেষ করে শিবেন বাইরে এসে দেখে পূর্ব আকাশে সূর্য উঁকি দিয়েছে। সেই দৃশ্য যেন নজর কাড়া। শিবেন কখনো নিজের চোখে এটা দেখেনি। আসলে আমরা যারা ইট পাথরের শহরে থাকি তাদের জন্য এই দৃশ্য দেখা সত্যিই ভাগ্যের ব্যাপার, তাই না? কর্মব্যস্ত জীবনে আমরা এতটাই ডুবে গেছি যে আমরা সময়ই পাই না আকাশের দিকটাতে একবার তাকানোর। আচ্ছা, আপনারা বলতে পারবেন কবে পূর্ব দিগন্তে সূর্য উঠতে দেখেছেন? কমেন্ট করে জানাবেন কিন্তু। তো শিবেন সূর্য উঠছে দেখে মুগ্ধভাবে আকাশের দিকে তাকিয়ে আছে। এর সৌন্দর্যের কাছে পৃথিবীর সব সৌন্দর্যই যেন ফিকে মনে হচ্ছে। তখনই সেখানে কায়া আসে। কায়া শিবেনের জন্য স্যুপ নিয়ে এসেছে। শিবেন স্যুপটা নিতেই কায়া জানায় ধ্যানের সময় হয়ে গেছে, তাকে যেতে হবে। শিবেন অবাক হয়ে বলে, ধ্যান? তুমি দিনে কয়বার ধ্যান করো? কায়া বলে, এখন তো 3 বার, কিন্তু যখন তুমি চলে যাবে তখন আমিও ওই মঠে চলে যাব, তখন দিনে 6 বার করে ধ্যান করতে হবে। শিবেনকে চলে যেতে হবে এটা মাথায় আসতেই শিবেনের মুখটা মলিন হয়ে যায়। এই কয়দিনে শিবেন আর কায়া অনেক কাছাকাছি চলে এসেছে। শিবেন বুঝতে পারছে না এটা ভালোবাসা নাকি শুধুই মোহ। অন্যদিকে কায়াও শিবেনকে নিয়ে স্বপ্ন দেখছে। তার ছোট্ট মনে উকি দিচ্ছে শিবেন। কিন্তু কায়ার জীবন তো আর স্বাভাবিক নয়, তাকে মঠে যেতে হবে, নিজের জীবন উৎসর্গ করতে হবে অন্যের খুশিতে। তাই কায়ার মনে শিবেনের জন্য যত যাই থাকুক সেটা প্রকাশ করা যাবে না, কারণ তাকে ছোটবেলা থেকেই শেখানো হয়েছে ভালোবাসা, মোহ এসব পাপ। এক রাতে কায়া শিবেনের কাছে আসে। শিবেন আর কায়া বসে গল্প করছিল। কখন যে তারা দুজন কাছাকাছি চলে আসে কেউ বুঝতেই পারল না। হঠাৎ সেখানে কায়ার বাবা চলে আসে, আর এটা দেখে সে অনেক রেগে যায়। কায়ার বাবা কায়াকে বাইরে নিয়ে যায়। সে কায়াকে বলে, এসব কি হচ্ছে কায়া? এত রাতে তুমি একজন অপরিচিত ছেলের ঘরে কি করছো? তখন কায়া বলে, আমি কোনো ভুল করিনি বাবা, আমি কোনো অন্যায়ও করিনি, আমরা শুধু কথা বলছিলাম। কায়ার বাবা বলে, তুমি শুরু থেকেই ভুল করছো। একে তো তুমি সেই ছেলেটাকে নিয়ে আমাদের গ্রামে এসেছো, তার উপরে ছেলেটা নিজের সাথে করে পিস্তল, গুলি আর আতঙ্কের পরিবেশ নিয়ে এসেছে। আমাদের এই পবিত্র পরিবেশটা নষ্ট করেছে ওই ছেলেটা। এখন দেখো এই পবিত্র জায়গায় রক্তপাত আর খুন খারাপিতে ভরে যাবে। আর এমন একটা ছেলের সঙ্গে তুমি রাতের বেলা হাত ধরে গল্প করছিলে। তুমি কি ভুলে গেছো তোমার লক্ষ্য কি? প্রেম, ভালোবাসা, বিয়ে এসব তোমার জন্য নয়। তোমাকে মঠে যেতে হবে, সেখানে নিজেকে উৎসর্গ করতে হবে। কায়া কান্না করতে করতে বলে, আমি জানি বাবা, সব জানি, আমার বিশ্বাস করো, আমি কোনো ভুল করিনি। কায়ার বাবা তার কোনো কথা শোনে না। সে রেগে সেখান থেকে চলে যায়। কায়া নীরবে কান্না করতে থাকে। সে কিভাবে নিজের মনকে বোঝাবে? তো পরদিন সকাল হতেই শিবেন কায়ার বাবার সঙ্গে কথা বলতে চায়। কায়ার বাবা এখনো রেগে আছে। সে শিবেনকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলতে পারবে যে তুমি কায়াকে চাও না? তখন শিবেন বলে, হ্যাঁ আমি কায়াকে চাই। এর আগে কখনো কারোর জন্য এমন অনুভূতি হয়নি, কিন্তু তার মানে এই নয় যে আমার জন্য কায়ার কোনো ক্ষতি হবে। তখন কায়ার বাবা বলে, আমি জানি তুমি যেখানে থাকো সেখানে বিশ্বাসঘাতকতা, রক্ত আর পাপ ছাড়া কিছুই নেই। এখানে আমরা জানতে পারি কায়ার বাবাও একসময় দিল্লিতে থাকতো এবং অনেক বড় পদের পুলিশ অফিসার ছিল। কায়া যখন খুব ছোট তখনই তার মা মারা যায়। সেই কষ্ট সামলাতে না পেরে কায়ার বাবা কায়াকে নিয়ে এখানে চলে এসেছে। সে চায় না তার মতো তার মেয়েও ভালোবাসা হারানোর কষ্ট পাক, তাই তো সে কায়াকে এসব থেকে দূরে রেখেছে। কিন্তু এখন শিবেন এসে কায়ার মনে আবারও সেই ভালোবাসা জাগিয়েছে। কায়ার বাবার এসব কথা শুনে শিবেন বলে, তাহলে কি ভালোবাসা ছেড়ে দেব? ভালোভাবে বেঁচে থাকা ছেড়ে দেব, নাকি সম্পর্ক তৈরি করা বন্ধ করে দেব? মৃত্যু তো একসময় সবারই হবে, এজন্য কি আমরা বেঁচে থাকাও বন্ধ করে দেব? এটা শুনে কায়ার বাবা চুপ হয়ে যায়। শিবেন সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে কায়া দাঁড়িয়ে ছিল। শিবেন কায়ার কাছে আসে আর বলে, আমি এতদিন বুঝতে পারিনি কায়া, তোমার বাবা এখন আমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি চাই তুমি আমার সাথে চলো, কিন্তু তোমার বাবা তোমার জন্য অন্য কিছু চায়। এবার সিদ্ধান্ত তোমার, তুমি কি আমার সঙ্গে যাবে নাকি এখানে থেকে মঠে নিজের জীবনকে উৎসর্গ করবে? আমি তোমার সিদ্ধান্তের অপেক্ষা করব। কায়া এর কোনো উত্তরই দিতে পারে না। সে তো আগে থেকেই তার মনের সঙ্গে লড়াই করছে। বেচারি কি করবে, কাকে বেছে নেবে, এটাই সে বুঝে উঠতে পারছিল না। এদিকে কায়ার বাবা লামা নরবুর কাছে চলে যায়। যত তাড়াতাড়ি সম্ভব কায়াকে মঠে সামিল করতে হবে। কায়ার বাবা যখন লামা নরবুকে কায়া আর শিবেনের কথা বলে, তখন লামা নরবু বলে, আমাদের এই মঠ এই জন্য তৈরি হয়নি যে মানুষ তার জীবনের কষ্ট থেকে এখানে এসে লুকাবে। এখানে কাকে কখন আসতে হবে এটা তাকে ঠিক করতে দিলেই ভালো হয়। তাই কায়া যদি চায় যে সে নিজেকে উৎসর্গ করবে তাহলে সে অবশ্যই আসতে পারে। তাকে জোর করে এই কাজ করানো যাবে না। কিন্তু কায়ার বাবার একটাই কথা, কায়াকে সে মঠে আনবেই, সে কারো কোনো বাধা মানবে না। অন্যদিকে ডিসিপি সুশীল, রাজ আর রতন মিলে জাকিরকে তুলে নিয়ে আসে। তারা জাকিরকে বারবার জিজ্ঞেস করে শিবেন কোথায়, কিন্তু জাকির তার বন্ধুত্বের খাতিরে শিবেনের ঠিকানা বলে না। সে বারবার বলে সে জানে না শিবেন কোথায়।
যেটা শুনে সুশীল রেগে গিয়ে জাকিরকে মেরে ফেলে। এদিকে শিবেন সুযোগ পেতেই জাকিরকে ফোন করে, কিন্তু তার ফোনটা রিসিভ করে তার ওয়াইফ। শিবেন জাকিরের ওয়াইফকে জিজ্ঞেস করে জাকির কোথায়। তখন সে কান্না করতে করতে জানায় জাকিরের খুন হয়েছে, কেউ তাকে গুলি করেছে। এই খবর শুনে শিবেন যেন আর কিছুই ভাবতে পারে না। তার একমাত্র বন্ধু আজ মারা গেছে, তাও শুধুমাত্র তার জন্য। শিবেনের চোখ রাগে লাল হয়ে যায়, সে কাউকে ছাড়বে না। প্রথমে সে কল করে ডিসিপি সুশীলের বাড়িতে। সুশীল তখন বাড়িতেই ছিল। শিবেন সুশীলকে বলে, আপনি অনেক বড় ভুল করেছেন স্যার, জাকিরের জীবনের মূল্য আপনাকে দিতেই হবে। সুশীল শিবেনকে বলে, আমার কথা শোনো, তুমি এখানে চলে এসো, আমরা বসে কথা বলছি। কেন অযথা সমস্যা বড় করছো? এই সমস্যাটাকে এখানেই শেষ করে দাও। ওখানে তুমি একা, কখন কি হয়ে যায় বলা তো যায় না। শিবেন বলে, চিন্তা করবেন না স্যার, আমি আপনার সামনে আসব, কিন্তু বসে সমস্যা শেষ করার জন্য নয়, বদলা নেওয়ার জন্য। শিবেন কথা শেষ করে সেখান থেকে চলেই আসছিল। তখনই সেখানকার কিছু ট্যুরিস্ট শিবেনের সঙ্গে আজে বাজে ব্যবহার করতে শুরু করে। একে তো জাকিরের মৃত্যুর খবর শুনে শিবেনের মাথা এমনিতেই কাজ করছে না, তার উপর এই ট্যুরিস্টদের ঝামেলা। শিবেন নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলে। সে ট্যুরিস্টদেরকে ইচ্ছে মতো পেটায়। এই খবর মুহূর্তেই থানায় পৌঁছে যায়, আর সেখান থেকেই খবর পৌঁছে যায় সুশীল পর্যন্ত। তারা শিবেনের লোকেশন খুঁজে পায়। এদিকে শিবেন ঠিক করে তারা আর এখানে থাকা উচিত হবে না, তাকে তার বন্ধুর খুনের বদলা নিতেই হবে। তাই আগামীকালই সে দিল্লিতে ফিরে যাবে। এই কথা যখন কায়া জানতে পারে তখন সে বুঝতে পারে না কি করবে। কায়ার বাবা তো এদিকে বেশ খুশি, সে কায়াকে বলে তৈরি হয়ে নিতে। শিবেন চলে গেলে তাকেও মঠে যেতে হবে, কিন্তু কায়ার মন তো মানছে না। এতদিনে কায়া এতটুকু তো বুঝতে পেরেছে যে সে শিবেনকে ভালোবাসে, কিন্তু সে তার বাবাকে একা ফেলে কিভাবে শিবেনের সঙ্গে যাবে? তার জন্য তো ভালোবাসা পাপ। তাই তো সে এতদিন শিবেনকে কিচ্ছু বলেনি, কিন্তু এখন তো শিবেন চলে যাবে। এবার সে কি করবে? কায়া দৌড়ে শিবেনের কাছে যায়। সে শিবেনকে বলে, ছোটবেলা থেকেই শুনে এসেছি ভালোবাসা পাপ, আমিও সেই পাপ করেছি। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমার সঙ্গে যেতে পারবো না। আমি আমাদের এই কয়দিনের স্মৃতি নিয়েই বাকিটা জীবন কাটিয়ে দেব। শিবেন কান্না ভেজা কণ্ঠে বলে, তোমার কি মনে হয় কায়া, তুমি তোমার ভালোবাসাকে খুন করছো তোমার বাবার একটা কথা রাখার জন্য? এটা কি পাপ নয়? এটাও পাপ। তুমি চাইলে আমার সঙ্গে যেতে পারো, আমরা খুব সুন্দর একটা জীবন কাটাতে পারি, কিন্তু তুমি তো যাবে না। ঠিক আছে, আমিও জোর করব না। এই বলে শিবেন সেখান থেকে চলে যায়। কায়া শুধু কান্না করেই যাচ্ছে, তার যে আর কিছুই করার নেই। শিবেন আগামীকাল চলে যাবে, তাই সে লামোর সঙ্গে দেখা করতে যায়। এদিকে শিবেন যেতেই সেখানে এসে পৌঁছায় ডিসিপি সুশীল, রাজ আর রতন। তারা সোজা কায়ার বাড়িতেই ঢুকে পড়ে। ডিসিপি সুশীল কায়াকে বলে, ভয় পেও না, আমরা পুলিশ, আমরা শুধু শিবেনকে চাই। শিবেন কোথায় বলে দাও, আমরা চলে যাচ্ছি। এতক্ষণে কায়া ভয়ে কাঁপতে শুরু করেছে। সে ঘরের এক কোনায় গুটিসুটি হয়ে বসে পড়ে। রাজ আর রতন সিং চলে যায় বাইরে শিবেনকে খুঁজতে। তখনই সেখানে কায়ার বাবা চলে আসে। কায়ার বাবা হাতে বন্দুক নিয়ে রাজ আর রতন সিংকে দেখে জোরে শিবেনকে ডাক দেয়। শিবেন কায়ার বাড়ি থেকে কিছুটা দূরেই লামোর সঙ্গে বসে কথা বলছিল। কায়ার বাবার চিৎকার শুনে শিবেন তাকিয়ে দেখে রতন সিং তাদের দিকেই আসছে। শিবেন তাড়াতাড়ি লামোকে অন্য রাস্তা দিয়ে মঠে পাঠিয়ে দেয়। এরপর সে প্রথমে রতন সিংকে শেষ করে, তারপর রাজকে শেষ করে। ততক্ষণে লামো মঠ থেকে সবাইকে নিয়ে এসেছে। ঘরের ভেতরে ডিসিপি সুশীল কায়া আর তার বাবাকে বন্দুক তাক করে রেখেছে। বাইরের আওয়াজ শুনে ডিসিপি সুশীল তাদেরকে বাইরে নিয়ে আসে। বাইরে এত মানুষ দেখে সুশীল বেশ ঘাবড়ে যায়। সে সবাইকে বলে, আপনারা কাকে বাঁচাচ্ছেন? এই শিবেন একজন মানুষকে খুন করেছে। তখন শিবেন বলে, আর কত মিথ্যে বলবেন স্যার, আমাকে আপনি পুলিশ বানিয়েছেন, এখন আপনি মারুন, তাতে আমার কোনো আফসোস নেই। আর নয় আপনি এটা বলুন যে আপনি কয়জনকে মারবেন, আমাকে, কায়াকে, লামোকে, আর কয়জনকে? এই কথা শুনে সুশীল থমকে যায়। তার ভেতরে নাড়া দিয়ে ওঠে মনুষ্যত্ব। সেসব কি করছে? হাত থেকে পড়ে যায় রিভলভার, মাটিতে বসে পড়ে সে। তার দ্বারা আর কাউকে খুন করা সম্ভব নয়। সাথে সাথে বেজে ওঠে বৌদ্ধদের শঙ্খধ্বনি। শিবেনের এখন বিদায়ের সময় হয়েছে, সে আজ চলে যাবে। মঠের প্রধান লামা নরবু আর লামো তাকে বিদায় দেয়। যাওয়ার সময় সে একবারও কায়ের সঙ্গে কথা বলে না, শুধুমাত্র সবকিছুর জন্য কায়ের বাবাকে ধন্যবাদ জানায়। শিবেন চলে যাচ্ছে আর কায়া নীরবে দাঁড়িয়ে কাঁদছে। তার যে আর কিছুই করার নেই। তখন কায়ার বাবা বলে, কায়া, সবকিছুর শেষ হয়, আর একটা সময় এই শেষটারও শেষ হয়। আমি শিবেনের থেকে শিখেছি, কারোর ওপর কিছু চাপিয়ে দেওয়া যায় না। এতদিন পর্যন্ত আমি আমার বিশ্বাস, আমার ইচ্ছেটাকে তোমার উপর চাপিয়ে দিয়েছি। আমার নীতি তোমাকে মেনে চলতে বাধ্য করেছি, কিন্তু আজ আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি উপলব্ধি করতে পেরেছি যে আমি তোমার থেকে তোমার স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিলাম, কিন্তু আজ আমি তোমাকে সেটা ফিরিয়ে দিচ্ছি। এখন তুমি কি করতে চাও সেটা তুমি ঠিক করো। কায়া বুঝতে পারে তার বাবা কি বলছে। সে তার বাবাকে জড়িয়ে ধরে, এরপর দৌড়ে মঠ থেকে বেরিয়ে যায়।
যে করেই হোক শিবেনকে আটকাতেই হবে। কিন্তু ততক্ষণে শিবেনের গাড়ি বেরিয়ে পড়েছে। কায়া শিবেনের গাড়ির পেছনে পেছনে ছুটতে থাকে, বারবার শিবেনকে ডাকতে থাকে, কিন্তু তার আওয়াজ শিবেন শুনতে পায় না। অনেকক্ষণ এভাবে যাওয়ার পর ফাইনালি কায়া শিবেনের গাড়ির সামনে এসে দাঁড়ায়। কায়াকে দেখে শিবেন গাড়ি থেকে নেমে আসে। কারো মুখেই কোনো কথা নেই, দুজনেই দুজনকে জড়িয়ে ধরে। তাদের ভালোবাসা আজ জিতে গেছে, তারা প্রমাণ করে দিয়েছে ভালোবাসা পাপ নয়। অবশেষে তাদের ভালোবাসা পূর্ণতা পায়। আর এই সুন্দর মুহূর্তটার মধ্য দিয়েই এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়।